ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ড। তো ক্লস এটা হচ্ছে যে একে বলা হয় হার্ট অফ ইংলিশ গ্রামার। তো কেউ যদি এই ক্লসটা বুঝতে পারে, আমি অলরেডি কয়েকটা ভিডিও আপনাদেরকে দিয়েছিলাম দেখার জন্য, যাতে করে আপনারা ধরতে পারেন। তো আজকে আমি অল্পক্ষণ যদি পড়াই এবং অল্পক্ষণ যদি আমাকে ধরতে পারেন, তাহলে আমার মনে হয় আমরা হোপফুলি উই ক্যান ইমপ্রুভ আর কি। সো আমি কি করি আপনাদেরকে একদম বেসিক যাকে বলা, খুব নর্মালি যাকে বোঝানো যায় আর কি, সেভাবে বোঝানোর চেষ্টা করবো। সো দেখেন একটা ক্লস, আমরা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড লিখি। সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স, এরপর হচ্ছে যে মানে এক কথায় আমরা যে ইংলিশ যে সেন্টেন্স বা ফ্রি হ্যান্ড রাইটিং যেগুলো আমরা লিখছি, তা আমরা যদি ক্লসটা না বুঝি তাহলে কিন্তু আমরা পারবো না। হ্যালো। তো ক্লস মানে হচ্ছে যেখানে একটা সাবজেক্ট থাকবে, very simple, পানির টপ থাকবে, পানির টপ থাকবে, তাকে বলা হচ্ছে ক্লস। এক কথায় শেষ। যেখানে একটা সাবজেক্ট একটা পানির টপ থাকবে, তাকে বলা হচ্ছে ক্লস। ঠিক আছে। লজিক্যালি আপনাদের প্রশ্ন জাগে তাহলে, যদি পানিটা বলা হয় পানির টবে কিছু স্বাভাবিক, পানির টব যদি আপনি চিনতে চান, তাহলে আপনাকে যেটা জানতে হবে, প্রত্যেকটা ভাবে প্রত্যেকটা ভাবে আমাদের পাঁচটা কি আছে, আমাদের পাঁচটা রূপ থাকে। একটা নাম হচ্ছে V1, একটা নাম হচ্ছে V2, একটা নাম হচ্ছে V3, একটা নাম হচ্ছে V4, একটা নাম হচ্ছে V5। পাঁচটা ভাব, ঠিক আছে। এগুলা নতুন না, আমরা ছোটবেলা দেখলে পড়ে আসছি। যেমন সি, এটা প্রেজেন্ট ফর্ম, এটা ফার্স্ট ফর্ম কি স, এটা ফার্স্ট পার্টিসিপল কি সি, এটার ইনফিনিটিভ টু সি, আর এটা জিরান ফর্ম কি সি। ঠিক আছে, এগুলো আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি, নতুন কিছু না, আগে না বুঝে কিছু না। এটার নাম হচ্ছে কি তাহলে প্রেজেন্ট ফর্ম। V1 কি বলা হয় প্রেজেন্ট ফর্ম, এগুলো ভুল করা যাবে না, এগুলো আপনাকে জানতেই হবে। এটার নাম হচ্ছে প্রেজেন্ট ফর্ম। V2 কে বলা হয় ফার্স্ট ফর্ম, ফার্স্ট ফর্ম। V2 কে বলা হয় ফার্স্ট ফর্ম। আর V3 কে বলা হয় ফার্স্ট পার্টিসিপল ফর্ম, ফার্স্ট পার্টিসিপল। ঠিক আছে, এগুলো একেবারে কমন, মানে এগুলো জানতেই হবে আপনাকে। আর বিফোর এটাকে বলা হয় ইনফিনিটিভ, ইনফিনিটিভ, ইনফিনিটিভ। আর V5 মানে হচ্ছে জেরান্ড। ঠিক আছে, এগুলো মুখস্থ যেতে হবে। তাই আপনারা যদি কেউ জিজ্ঞেস করে V1 মানে কি, আপনাকে বলতে হবে প্রেজেন্ট ফর্ম। V2 মানে কি ফার্স্ট ফর্ম, V3 মানে কি ফার্স্ট পার্টিসিপল, V4 মানে কি ইনফিনিটিভ, V5 মানে কি জেরান্ড। এটা আগে 100% আপনাকে কনফার্ম করতে হবে যে এটা ঠিক আছে কিনা। ঠিক আছে, ওকে। আপনাকে এটা আগে নিশ্চিত করতে হবে এই পাঁচটা পাব আমরা চিনি কিনা। যদি পাঁচটা পাব আমরা চিনি, তাহলে আমাদের আর কষ্ট হবে না। এবার আপনাদেরকে সেন্টেন্স দিকে বোঝানোর চেষ্টা করছি, যেগুলো আমরা কিভাবে চিনবো। যেমন আমি যদি বলি আই গন টু কলেজ, ভালো করে বোঝার চেষ্টা করবেন। আই গন টু কলেজ, এটা একটা সেন্টেন্স, এটা একটা ভুল সেন্টেন্স। কেন? আমি বললাম আই ডুইং দ্য ওয়ার্ক, আই ডুইং দ্য ওয়ার্ক, বলা হচ্ছে এইটা একটা সেন্টেন্স, বাট এটা একটা ভুল সেন্টেন্স। আই ডু দ্য ওয়ার্ক, এটাও একটা সেন্টেন্স, কিন্তু এটা একটা ভুল সেন্টেন্স। কেন? আপনার আমার হচ্ছে যে এই যে আমি সেন্টেন্স তিনটে লিখলাম, আমি তিনটে কিন্তু সেন্টেন্স লিখেছি, তিনটে রং সেন্টেন্স। ওয়াই? কেন তিনটে রং সেন্টেন্স, সেটা আপনাকে জানতে হলে ক্লজ জানতে হবে। আমি যদি বলি, আমি যদি বলি এখানে যদি আমি বলি আই গো টু কলেজ, আই গো টু কলেজ, বলা হচ্ছে এটা কারেক্ট আছে। বা আবার যদি বলি আই ওয়েন্ট টু কলেজ, আই ওয়েন্ট টু কলেজ, এটাও কারেক্ট আছে। তাহলে তাহলে এখন আমার প্রশ্ন হইতে পারে এই দুটো correct, এই তিনটে ভুল কেন? তার কারণ হচ্ছে, ফানিট এবং নন ফানিট ভাব, ফানিট এবং নন ফানিট ভাবের কারণে এটা হয়। যেমন বুঝতে পারছেন, যেমন যেমন তাহলে আপনার কাছে প্রশ্ন জাগে এখন, ফানিট ভাব আমরা কিভাবে চিনবো? এখানে দেখেন, এই যে গন দেখছেন আপনারা, গন এটা হচ্ছে বি3 ফর্ম। ডুইং দেখছেন, ডিডন্ট, এটা B5 ফর্ম। টু দেখেছেন, এটা ইনফিনিটিভ, এটা B4 ফর্ম। আর এখানে গো দেখেছেন, এটা B1 ফর্ম। আর এখানে ওয়েন দেখেছেন, এটা B2 ফর্ম। এটা লজিকটা কি হইলো? লজিক হচ্ছে কোন ওয়ার্ডের যদি B1 এবং B2 কোন সেন্টেন্স যদি আপনি দেখেন, 100% ধরে নেবেন এ দুটো ফানিট ভাব।
প্রত্যেকটা ভাবে V1 এবং V2 হচ্ছে ফানিট ভাব। আর বাকি আছে তিনটা, V3, V4, V5। এখন আবার যদি আমাকে কেউ জিজ্ঞেস করে V5 মানে কি, V4 মানে কি, তাহলে তো আবার জামালা। এগুলো অলরেডি লিখে দিছি। V3 মানে ফার্স্ট পার্টিসিপল, V4 মানে ইনফিনিটিভ, V5 মানে জিরান। এটাকে বলা হয় নন ফানিট ভাব। এই তিনটাকে বলা হয় নন ফানিট ভাব। সুন্দর দেখেন, একটা ফানিট ভাব, একটা নন ফানিট ভাব। তাহলে এখানে আরেকটা মজার ব্যাপার আছে, নন ফানিট ভাব গুলো যদি চায়, এরাও কিন্তু ফানিট ভাব হতে পারে। নন ফানিট ভাব চাইলে এরও ফানিট ভাব হতে পারে, যদি এর আগে আমরা অক্সিলারি ভাব যুক্ত করি। অর্থাৎ রুলসে কি দাঁড়ালো, রুলসটা হচ্ছে এরকম: অক্সিলারি ভাব প্লাস মেইন ভাব, নন ফানিট ভাব, অক্সিলারি ভাব প্লাস নন ফানিট ভাব। নন ফানিট ভাব ইকুয়ালস টু কি ভাব হবে? নন ফানিট ভাব ইকুয়ালস টু ফানিট ভাব, ইকুয়ালস টু ফানিট ভাব। তাহলে আসলে যে মনে রাখবেন, আমি আবার একটু রিভিউ করছি। ফানিট ভাব দুইটা, একটা V1, একটা V2। এগুলো একদম পিওর ফানিট ভাব, পিওর ফানিট ভাব। বাকি যে তিনটে আছে, V3, V4, V5, এগুলো নন ফানিট ভাব। তাহলে এই নন ফানিট ভাব গুলো কিন্তু আবার চাইলে ফানিট ভাব হতে পারে, যদি যদি এদের আগে আমরা অক্সিলারি ভাব যুক্ত করি। এই ফানিট ভাব নন ফানিট ভাব যদি আপনি না ছিলেন, তাহলে কিন্তু আপনি সুন্দর একটা সেন্টেন্স বানাতে পারবেন না। যেমন এখানে আমি বললাম যে আই গন টু কলেজ, এটা ভুল একটা সেন্টেন্স। কেন ভুল? এখানে ফানিট ভাব নাই। বাট আমি যদি বলি আই হ্যাভ গন, এখানে হ্যাভ লাগাই দিলাম, হ্যাভ, কিন্তু এটা ফানিট ভাব হয়ে যাবে। এখানে বললাম আই ডুইং দ্য ওয়ার্ক, এটাও ভুল, কারণ কি এখানে ফানিট ভাব নাই। বাট আমি যদি বলি আই এম ডুইং, এখানে যদি আমি লাগাই দিই একটা, এটা কারেক্ট সেন্টেন্স হয়ে যাবে। একইভাবে এখানে যদি বলি আই হ্যাভ টু ডু, একটা যদি হ্যাভ লাগাই দিই এক্সট্রা, এটা ফানিট ভাব হয়ে যাবে। লজিকটা কি দাঁড়ালো? লজিকটা হচ্ছে, যদি নন ফানিট ভাবের আগে যদি আমরা অক্সিলারি ভাব অ্যাড করে দিই, তখন সেটা হয়ে যাবে ফানিট ভাব। নন ফানিট ভাবের আগে যদি আমরা কি করে দিই, একটা অক্সিলারি ভাব যুক্ত করে দিই, সেটা হয়ে যাবে কি, ফানিট ভাব। ওকে, আমি একটু কনক্লুড করছি আমরা। আমি যেটা, এটা যদি শিখতে পারেন ফানিট ভাব নন ফানিট ভাব, তাহলে আপনি ক্লাস শিখতে পারবেন। আপনি দেখেন, আমি যদি বলি আই গন টু কলেজ, এটা ভুল। আই গন টু কলেজ, এটা একটা ভুল সেন্টেন্স। এখানে ভুল সেন্টেন্স, এখানে ফানিট ভাব নাই, এখানে ফানিট ভাব নেই। এখানে আছে কি, গন। গন কিন্তু ফানিট ভাব না, গন হচ্ছে আপনার নন ফানিট ভাব, এটা বৃদ্ধি। আমি যদি বলি আই হ্যাভ গন, আই হ্যাভ গন, খেয়াল করে দেখেন, এখানে গন একসাথে নাই, এখানে শুধু গন নাই, এখানে হ্যাভ আছে। তাহলে অক্সিলারি ভাব প্লাস নন ফানিট ভাব, এই দুইটা মিলে, এটাকে বলা হচ্ছে ফানিট ভাব, ফানিট ভাব। তাহলে আমি যে জিনিসটা বোঝাতে চাইলাম, আপনারা বুঝতে পারছেন নিশ্চয়ই। V1 আবার দেখেন, V2, V3, V4, V5, বুঝবেন না কখনো। V1 মানে কি, আবার বলছে দ্রুত, V1 মানে প্রেজেন্ট ফর্ম, বুঝবেন না, V1 মানে প্রেজেন্ট ফর্ম, V2 মানে ফার্স্ট ফর্ম, V2 মানে ফার্স্ট ফর্ম। আমি যখন কোচিং এ পড়াই, ইউসিসি বা বিভিন্ন অ্যাডমিশন, এটা যে তিনটা ক্লাস থাকে ক্লাসের জন্য, এত এটা ভেরি ইম্পর্টেন্ট। তিনটা লেকচার শিট, তিনটা লেকচার শিট ক্লাসের জন্য। প্রেজেন্ট ফর্ম, ফার্স্ট ফর্ম, এটার নাম কি, ফার্স্ট পার্টিসিপল। এখানে না বোঝার কিছু নাই। ফার্স্ট পার্টিসিপল, বিফোর মানে কি ইনফিনিটিভ, আমি বলছি বিফোর মানে কি ইনফিনিটিভ প্লাস ভাব, ইনফিনিটিভ। আর বিফাইভ মানে কি, জিরান। বিফাইভ মানে কি, ভাবের সাথে আইনজি, জিরান। ঠিক আছে, আমি ছোট্ট করে একটা ভাবের কথা বলি। যেমন আমি যদি বলি, যদি বলি রান, রান ফার্স্ট ফর্ম কি, রেন। ফার্স্ট পার্টিসিপল কি, রান, রান, রেন, রান। ইনফিনিটিভ হলে টু রান, আর জিরান হলে কি হবে, রানিং। এরকম প্রত্যেকটা, এরকম প্রত্যেকটা পাবে, পাবে দুটো দুটো রূপ থাকে, একদম প্রতিটা পাবে, প্রতিটা পাবে আমাদের দুটো দুটো রূপ থাকে। ঠিক আছে, সরি, পাঁচ পাঁচ রূপ থাকে। প্রত্যেকটা পাবে পাঁচ পাঁচ রূপ থাকে, শুধু এইভাবে না। যেমন আমি যদি আরেকটা পাপ বলি, যেমন আমি যদি আরেকটা পাপ বলি, এটার নাম কি, ওই যে, ধরেন আমি যদি বললাম আহ ড্রাইভ, ড্রাইভ দিয়ে বলি, ড্রাইভ, এখানে থেকে ড্রাইভ। ড্রাইভের ফার্স্ট ফর্ম কি হবে, ড্রোভ। ড্রাইভ ফার্স্ট ফর্ম কি, ড্রোভ। ফার্স্ট পার্টিসিপল কি হবে, ড্রাইভেন, ড্রাইভ, ড্রাইভেন। ইনফিনিটিভ কি হবে, টু ড্রাইভ। ইরান কি হবে, ড্রাইভিং। এরকম পাঁচটা রূপ থাকবে। ঠিক আছে, যদি বলি আমি ব্রেক, ব্রেকের কি হবে, ব্রেক, ব্রোক, ব্রেক, ব্রোক, ব্রোকেন, ব্রেক, ব্রোক, ব্রোকেন, ব্রেক, ব্রেক। এটা কি হবে, আইন কি হবে, ব্রেকিং, ব্রেকিং। এরকম প্রত্যেকটা ভাবে পাঁচটা রূপ থাকবে। তার মধ্যে মাথায় রাখবে সারা জীবন, দুটা বা ফানিট ভাব, একটা নাম
ওয়ান, একটার নাম কি বি টু, এই দুইটা পানির ভাব। প্রথম দুইটা সবসময় রাখবেন, প্রথম দুইটা হচ্ছে পানির ভাব। কোন প্রথম দুইটা? এখানে যতগুলো লিখছি এই সবগুলো প্রথম দুইটা পানির ভাব। প্রথম দুইটা লিখছি, এগুলো সবগুলো পানির ভাব, ঠিক আছে। আর বাকি যে তিনটে আছে, বি থ্রি, বি ফোর, বি ফাইভ, এগুলোকে বলা হচ্ছে নন পানির ভাব। হ্যাঁ, এগুলো কি ভাব? নন পানির ভাব। পানির ভাব কি কি? বি থ্রি, বি ফোর, বি ফাইভ, অর্থাৎ ফার্স্ট পার্টিসিপাল, ইনফিনিটিভ, ডিরান, এগুলোকে বলা হয় নন পানির ভাব। ওকে, এটা শিওর হতে হবে। এখন আমি আবার একটা রুল শিখেছি, যদি কখনো অক্সিলারি ভাব যদি নন ফানিট ভাবের আগে যুক্ত হয়, নন ফানিট ভাবের আগে যদি অক্সিলারি ভাব যুক্ত হয়, সেগুলো কিন্তু কি ভাব হয়ে যাবে? ফানিট ভাব। সেগুলো কিন্তু ফানিট ভাব হয়ে যাবে, সেগুলো আর নন ফানিট ভাব থাকবে না। ঠিক আছে, এগুলো কিন্তু ফানিট ভাব হয়ে যাবে, ইম্পর্টেন্ট। আশা করি আপনারা ফানিট ভাব বুঝতে পারছেন। হ্যাঁ, ফানিট ভাব বুঝতে পারছেন? কমেন্টে আমাকে জানাবেন, তাহলে আমি নেক্সটে যাব। ফানিট ভাব যদি বুঝতে পারেন তাহলে কাইন্ডলি আমাকে জানাবেন কমেন্টে, কেমন? তাহলে আমি নেক্সট ডে এগোবো যদি বুঝতে পারেন। একটি কমেন্ট আমাকে জানাবেন কাইন্ডলি, যদি বুঝেন তাহলে আমি নেক্সট এগোতে পারবো। কমেন্ট করে জানান, তারপর আমি এবার ডিফারেন্ট টাইপস অফ ক্লাসে দিতে পারবো। বুঝতে পারছেন? হ্যালো, বলেন। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওরা বুঝতে পারে না, অন্যরা বুঝতে পারছে না? সৌরভরা, শুভ, কি বলে? বুঝতে পারছি চন্দন, ওয়াও, চন্দন বুঝতে পারছে, দ্যাটস গ্রেট। কি বাইজিৎ বুঝতে পারছো? বাইজিৎ, এই বাইজিৎ, কি খবর? বোঝা যাচ্ছে? ফাইভ পাও নট ফাইভ পাও, বুঝে গেল বাজিত? না বুঝলে আবার রিভিউ করতে হবে তো। না, আমি না বুঝলে আমি পড়াই, এটা যদি না বুঝি তাহলে আমরা পরবর্তী ক্লাস একটা বুঝবো না। এই যে প্রিন্সিপাল ক্লাস, সাবঅর্ডিনেট ক্লাস, তারপর হচ্ছে যে কোঅর্ডিনেট ক্লাস। ওকে, থ্যাংক ইউ ফর কমেন্টিং, এগুলো বুঝতে হবে। এবং আমি বলছি যদি কেউ ক্লাস বুঝে ধরে নিতে হবে সে অনেক স্মার্ট ইংলিশে, সে অনেক স্মার্ট, মানে ভালো আর কি, জিনিয়াস সে। থ্যাংক ইউ ফর কমেন্টিং। হ্যাঁ, অনিক কুমার কি বলে? অনিক কুমার বুঝতে পারছে? ওকে, থ্যাংক ইউ। ওকে, তাহলে আমি লাস্ট আরেকটা এক্সাম্পল দিই। হুম, আমি যদি বলি এরকম যে আই আই এম আই এম স্টাডিং ইংলিশ, এটা একটা ক্লাস। ভালো দেখেন, এটাকে এটাকে বলা হচ্ছে একটা ক্লাস। কেন এটা ক্লাস? কেন এটা ক্লাস? আই এম স্টাডিং ইংলিশ, কারণ হচ্ছে একটা সাবজেক্ট আছে, সাবজেক্ট আই, ফানির ভাব কে এখানে? আই এম স্টাডিং, এটা ফানির ভাব। আবার যদি বলা হয় হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক, এটাও একটা ক্লাস। কেন এটা একটা ক্লাস? কারণ এখানে ফাইন ভাব আছে, ফাইন ভাব কে? হ্যাজ হচ্ছে অক্সিলারি, মেইন ভাব হচ্ছে ডান, অর্থাৎ অক্সিলারি মেইন ভাব হচ্ছে ফাইন ভাব। আই এম এ বয়, আই এম এ বয়, এখানে ফাইন ভাব কে? এখানে ফাইন ভাব হচ্ছে এম, এটা একটা ক্লাস। অর্থাৎ আমি বোঝা যাচ্ছে যে একটা সাবজেক্ট একটা ফাইন ভাব থাকলে সেটা হচ্ছে ক্লাস, ঠিক আছে। একটা সাবজেক্ট একটা ফাইন ভাব দেখবেন, এটা ধরে নিবেন একটা ক্লাস। সাবজেক্ট একটা ফাইন ভাব দেখলে তাকে বলা হচ্ছে ক্লাস। একটা সাবজেক্ট একটা ফাইন ভাব যদি দেখেন আপনি, তাহলে এটাকে বলা হচ্ছে ক্লাস, ঠিক আছে। ওকে, তাহলে আমরা আশা করি ফাইন ভাব জেনেছি। এবার টাইপস অফ ক্লাস। ক্লাস হচ্ছে তিন প্রকার, একটা হচ্ছে প্রিন্সিপাল ক্লাস, একটা সাবঅর্ডিনেট ক্লাস, একটা কোঅর্ডিনেট ক্লাস। তো ক্লাস হচ্ছে তিন প্রকার, কি কি? একটা নাম হচ্ছে প্রিন্সিপাল ক্লাস, ভেরি ইম্পর্টেন্ট, প্রিন্সিপাল ক্লাস। আর একটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লাস, আর একটা হচ্ছে কোঅর্ডিনেট ক্লাস, ঠিক আছে। আরটা নাম হচ্ছে কোঅর্ডিনেট, কোঅর্ডিনেট, এই তিনটা ক্লাস আছে। আমি একটা একটা এক্সপ্লেন করছি, বেশি করে লাগবে না, খুব ইজি। প্রথমটার নাম হচ্ছে প্রিন্সিপাল ক্লাস। প্রিন্সিপাল, প্রিন্সিপাল বাংলা হচ্ছে মেইন, প্রিন্সিপাল বাংলা হচ্ছে স্বাধীন ক্লাস এটা। তো প্রিন্সিপাল ক্লাস কাকে বলে? সাবজেক্ট থাকবে, ফাইনাল টপ থাকবে, একটা সাবজেক্ট থাকবে, একটা ফাইনাল টপ থাকবে। আর দ্বিতীয়ত হচ্ছে এটা স্বাধীন, এটা কি? এটা স্বাধীন, এটা কারোর উপর নির্ভরশীল না, এটা স্বাধীন, ঠিক আছে। এটা হচ্ছে স্বাধীন, এটা কারোর উপর নির্ভরশীল না, নির্ভরশীল না, নট ডিপেন্ডেন্ট, নট ডিপেন্ডেন্ট, এটা নট ডিপেন্ডেন্ট, উপর নির্ভরশীল না, একদম পুরোপুরি স্বাধীন, তাকে বলা হচ্ছে প্রিন্সিপাল। যেমন আমি বললাম আই ইট রাইস, এটা একটা ক্লাস, একটা ক্লাস কার উপর নির্ভরশীল নয়। আমি বললাম আই ওয়েন্ট টু স্কুল, আমি স্কুলে গিয়েছিলাম, এটা একটা ক্লাস, কারণ কার উপর নির্ভরশীল নয়।
অর্থাৎ যেখানে একটা সাবজেক্ট থাকবে, একটা ফানি ভার্ব থাকবে এবং কারোর উপর নির্ভরশীল নয়, এরকম যদি কোনো ক্লজ পান তাহলে ধরে নেবেন সেটা হচ্ছে একটা প্রিন্সিপাল ক্লজ। ঠিক আছে? অর্থাৎ কোনো ক্লজ যদি কারোর উপর নির্ভরশীল না হয়ে তার নিজস্ব কি ভাব দ্বারা ব্যক্ত করতে পারবে, তাকে বলা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। যেমন যত ক্লজ আছে এরকম, ইজ প্লেইং ক্রিকেট, এটা একটা প্রিন্সিপাল ক্লজ, নির্ভরশীল নয়, হি ইজ প্লেইং ক্রিকেট। ঠিক আছে? রবিন ইজ এ টিচার, রবিন ইজ এ টিচার, এটা একটা ক্লজ, কারণ কি একটা সাবজেক্ট একটা ফাইনাল ভার্ব। খুব সুন্দর ভাবে শিখে গেলাম আমরা প্রিন্সিপাল ক্লজ কাকে বলবে, যে কারোর উপর নির্ভরশীল নয়, একটা সাবজেক্ট থাকবে একটা ফাইনাল ভার্ব থাকবে, এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। ঠিক আছে? এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। প্রিন্সিপাল ক্লজ খুবই সহজ। এরপর হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেট, সাবঅর্ডিনেট একটু দেখাচ্ছি। সাবঅর্ডিনেট একটু দাও। বলছে সাবঅর্ডিনেট ক্লজ দুইটা লক্ষণ আছে এটা, এটার নামই হচ্ছে সাবঅর্ডিনেট, এটার নামই হচ্ছে সাবঅর্ডিনেট। তার মানে কি এটা অধীন, এটা অধীন, এটা সাব মানে অধীন। এটা দুটো লক্ষণ। প্রথম লক্ষণ, এটা প্রিন্সিপাল ক্লজের উপর নির্ভরশীল, এটা প্রিন্সিপাল ক্লজ ছাড়া চলতে পারে না। প্রিন্সিপাল ক্লজ এর উপর ডিপেন্ডেন্ট, এর উপর নির্ভরশীল, এটা নাম হচ্ছে সাবঅর্ডিনেট প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে একটু ক্লজ মার্কার আছে যেগুলো দুইটা ক্লজকে যুক্ত করে। এই ক্লজ মার্কারের পরের, ক্লজ মার্কারের পরেরটা সবসময় কি হবে, সাবঅর্ডিনেট ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ হবে। তাহলে আমাদের প্রশ্ন রাখতে পারে ক্লজ মার্কার এগুলো কি। ক্লজ মার্কার হচ্ছে যেগুলো দুটো ক্লজকে যুক্ত করে সেগুলো কি, এগুলো কম ছোটবেলা থেকে আমরা পড়ে আসছি, সেগুলো কি কি, দ্যাট, so that, as, since, because। ঠিক আছে? তো দো, দো, although, even though, if, unless। তারপর যতগুলো ডাব্লিউএস আছে, ডাব্লিউএস কতগুলো আছে, হু, হোয়ার, হোয়েন, হোয়াট, হাউ, হুইচ, হুম, হুজ, যত আছে, এগুলো গুলো ক্রস মার্কার। এই ক্রস মার্কারের পরে যেটা থাকবে একটা সবসময় সাবঅর্ডিনেট ক্লজ হবে। ঠিক আছে? এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি, আমি এক্সাম্পল দিচ্ছি দেখেন। এক্সাম্পলটা কিরকম, এক্সাম্পল হচ্ছে এরকম। ঠিক আছে, এক্সাম্পলটা হচ্ছে এরকম দেখেন। আই, এটা রবীন্দ্র দিন আছে। আই, না, ওকে, while I was sleeping, while I was sleeping, a thief came, came। ঠিক আছে? মনোযোগ দিয়ে বুঝতে হবে। ঠিক আছে? একটা চোর আসছিল কখন, আমরা যখন ঘুমোচ্ছিলাম বা আমি যখন ঘুমোচ্ছিলাম। thief came, একটু খেয়াল করেন, দুটো পানির টব আছে, মজার ব্যাপার, খুব সুন্দর কিন্তু, বুঝলে খুব মজা লাগবে। একটা পানির টবের নাম হচ্ছে স্লিপিং, একটা পানির টবের নাম হচ্ছে কেম, দুটোই পানির টব। এই জন্য এখানে দুটো ক্লজ। তাহলে সারা জীবন মনে রাখবেন, প্রিন্সিপাল ক্লজ নিজে নিজে বুঝতে পারে, সেজন্য ও একাই বুঝতে পারে। কিন্তু সাবঅর্ডিনেট ক্লজ যেহেতু নিজে নিজে বুঝতে পারে না, তো সাবঅর্ডিনেট ক্লজ আছে মানে ধরে নিবেন সেখানে প্রিন্সিপাল ক্লজ থাকতে হবে। ঠিক আছে? কোনটা সাবঅর্ডিনেট ক্লজ কেউ বুঝবেন, অর্থ দেখেন। আমি যখন ঘুমোচ্ছিলাম একটা চোর আসছে। ঠিক আছে? এখানে ক্লজ মার্কার কে, ক্লজ মার্কার হচ্ছে হোয়াই, এটা হচ্ছে ক্লজ মার্কার। এই ক্লজ মার্কারের যে পরে যেটা আছে সাবঅর্ডিনেট ক্লজ। আর এখানে অ্যাথিভ কে, এটা প্রিন্সিপাল ক্লজ, এটা প্রিন্সিপাল কে কারোর উপর নির্ভরশীল না। যেমন আমি বলি while I was sleeping, এটা বাদ দিয়ে দেন, এটা বাদ দিয়ে দেন, তাহলে কি থাকলো আর, অ্যাথিভ কে, একটা চোর আসছিল, এটা হবে। অ্যাথিভ কে বাদ দিয়ে দেন, তাহলে কি থাকলো, while I was sleeping, আমি যখন ঘুমোচ্ছিলাম। এটা কোনো অর্থ আছে, আমি যখন ঘুমোচ্ছিলাম, কোনো অর্থ আছে নাই। তার মানে কি, এই এই যে while I was sleeping, এটা অর্থ দেওয়ার জন্য এটার উপর নির্ভরশীল। জন্য এখানে while I was sleeping এটা সাবঅর্ডিনেট ক্লজ, আর at this time ক্লজ প্রিন্সিপাল ক্লজ। at this time এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। আর
আর হোয়াইল আই ওয়াজ স্লিপিং এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। আমি একটা এক্সাম্পল দিচ্ছি। আমি যদি বলি আই উইল গো ইফ ইউ ইনভাইট মি। তুমি যদি আমাকে ইনভাইট করো তাহলে আমি যাবো। তাহলে এখানে দুটো ক্লজ আছে। একটা ক্লজের নাম হচ্ছে আই উইল গো, আমি যাবো। এটা কিন্তু কারোর উপর নির্ভরশীল নয়, ক্লজ স্বাধীন। কখন যাবো? যদি তুমি এই যে ইফ, যে ইফ দেখেছেন আপনি, ইফ কিন্তু ক্লজ মার্কার। এর পরেরটা সাবঅর্ডিনেট ক্লজ, এটা কিন্তু সাবঅর্ডিনেট ক্লজ। যেহেতু এটা সাবঅর্ডিনেট ক্লজ, এটা প্রিন্সিপাল ক্লজ। এখন এটা সাবঅর্ডিনেট ক্লজ আপনি কি বুঝতেছেন দেখেন না। আই উইল গোটা বাদ দিয়ে দেন, আই উইল গো নাই, তাহলে কি হইলো? ইফ ইউ ইনভাইট মি, যদি তুমি আমাকে নিমন্ত্রণ করো, তাহলে তাহলে কি হবে? এটা ওটার উপর নির্ভরশীল। তো সেজন্য যেখানে প্রিন্সিপাল ক্লজ ছাড়া কোনো ক্লজ ফুল মিনিং দিতে পারবে না, এবং ক্লজ মার্কারের পরেরটা সবসময় সাবঅর্ডিনেট ক্লজ হবে। যেমন আমি একটা এক্সাম্পল দিচ্ছি। আমি যদি বলি আমি যদি বলি হি went there he went there though though he was not invited। আচ্ছা, সেখানে গিয়েছিল যদি, যদিও তাকে সেখানে নিমন্ত্রণ করা হয়নি। হি ওয়েন দেয়ার, এটা কিন্তু কারোর উপর নির্ভরশীল নয়, প্রিন্সিপাল ক্লজ। সেখানে গিয়েছিল। ও যেটা আছে এটা মানে ক্লজ মার্কার, ক্লজ মার্কার। এরপরে যেটা আছে সাবঅর্ডিনেট ক্লজ, হি ওয়াজ নট ইনভাইটেড, সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে সাবঅর্ডিনেট ক্লজ আপনি কিভাবে শিখবেন? একদম ইজি করে দিয়েছি আমি। সাবঅর্ডিনেট ক্লজ চেনার উপায় হচ্ছে, সাবঅর্ডিনেট ক্লজ চেনার উপায় কি? দুটো জিনিস, একটা হচ্ছে এটা নির্ভর করবে প্রিন্সিপাল ক্লজের উপর, আর ক্লজ মার্কারের পরেরটা কি কি, এটা প্রিন্সিপাল ক্লজের উপর নির্ভরশীল হবে। এটা ফার্স্ট উপর ডিপেন্ডেন্ট, এরপর ডিপেন্ডেন্ট। ঠিক আছে, এটা মনে রাখবেন সারা জীবন। আর দ্বিতীয়ত হচ্ছে, যেখানে যেখানে ক্লস মার্কার দেখবেন, ক্লস মার্কার যদি দুটো ক্লস যুক্ত করে এরপরে যেটা থাকবে সেটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। ঠিক আছে, এরপর হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ। কোঅর্ডিনেট কোঅর্ডিনেট ক্লজ মানে হচ্ছে এটা দুটো প্রিন্সিপাল ক্লজ, দুটো প্রিন্সিপাল ক্লজ থাকবে, দুইটাই স্বাধীন ক্লজ, দুইটাই স্বাধীন, কারোর উপর নির্ভরশীল নয়। এটাও প্রিন্সিপাল ক্লজ হবে, এটাও প্রিন্সিপাল ক্লজ হবে, দুইটাই স্বাধীন ক্লজ। যুক্ত হবে, যুক্ত হবে একটা কনজাংশন দিয়ে। এটার মাঝখানে থাকবে কি? কনজাংশন। কনজাংশন বলা হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ। কনজাংশন কি? বেসিক কনজাংশন তিনটা: এন্ড, বাট, অর। এন্ড, বাট, অর কে বলা হয় জাংশন। তাহলে দুটো প্রিন্সিপাল ক্লজ যদি, দুটো স্বাধীন ক্লজ যদি এন্ড, বাট, অর বা কনজাংশন দিয়ে যুক্ত হয়, তখন তাকে বলা হয় কি? কোঅর্ডিনেট ক্লজ। যেমন আমি যদি উদাহরণ দিই, এটা হচ্ছে কিরকম? হি হি ran fast, he ran fast but মিস দ্য বাস, মিস দ্য বাস। সে অনেক দৌড়িয়েছিল কিন্তু সে ট্রেনটা বাসে মিস করেছে। খেয়াল করেন, র্যান ফার্স্ট এটা প্রিন্সিপাল ক্লজ, এটা কার উপর নির্ভরশীল না। মিস দ্য বাস এটাও কিন্তু প্রিন্সিপাল ক্লজ, স্বাধীন, যুক্ত হয়েছে কি দিয়ে? বাদ দিয়ে। এটার নাম কি হলো? কোঅর্ডিনেট ক্লজ। ঠিক আছে, স্টাডি সিরিয়াসলি, স্টাডি সিরিয়াসলি, খুব ভালো করে পড়ো। আর ইউ উইল ফেল, আর ইউ উইল ফেল। খেয়াল করেন, স্টাডি সিরিয়াসলি এটা প্রিন্সিপাল ক্লজ, কার উপর নির্ভরশীল নয়। উইল ফেল এটা প্রিন্সিপাল ক্লজ, কার উপর নির্ভরশীল নয়। মাঝখানে যুক্ত হচ্ছে অর বা কনজাংশন দিয়ে, এটা নাম হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। ঠিক আছে, সরি, কোঅর্ডিনেট ক্লজ। একটা এক্সাম্পল দিচ্ছি। আই ফিনিশড, আই ফিনিশড মাই ডিনার and went to sleep, and went to sleep। তাহলে খেয়াল করে দেখেন, এখানে এটা এন্ড দিয়ে যুক্ত করতে কাকে কাকে? আর ফিনিশ মাই ডিনার এটা প্রিন্সিপাল ক্লজ, আর ওয়েন্ট টু স্লিপ এটাও প্রিন্সিপাল ক্লজ, যুক্ত হয়েছে কি দিয়ে? এন্ড দিয়ে বা কনজাংশন দিয়ে। তাহলে তার নাম কি হবে? কোঅর্ডিনেট ক্লজ। এই হচ্ছে মেইন আমাদের পড়া। তাহলে আমি আবার বোঝানোর চেষ্টা করছি, এটা কিন্তু যদি না বুঝেন তাহলে কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমি যদি আরেকটু রিভিউ করি, আবার আমি এবার কোডিং জায়গায় যাচ্ছি। আমি একদম প্রথম থেকে রিভিউ করছি, 1 মিনিট শুনে, জাস্ট 1 মিনিট শুনলে হয়ে যাবে। আপনাদের কেউ জিজ্ঞেস করে ক্লাস কাকে বলে, ভেরি সিম্পল, যেখানে একটা সাবজেক্ট থাকবে, একটা ফানি ভার্ব থাকবে, শেষ। এটার নাম হচ্ছে ক্লাস। ওকে, হ্যাঁ, একটা সাবজেক্ট একটা ফানি ভার্ব থাকবে, তার নাম হচ্ছে ক্লাস। এখন প্রশ্ন হতে, ফানি ভার্ব কাকে বলে? পৃথিবীতে প্রত্যেকটা ভাবের 5টা রূপ
একটা নাম বি 1, একটা নাম বি 2, একটা নাম বি 3, একটা নাম বি 4, একটা নাম বি 5। বি 1 এর নাম কি প্রেজেন্ট ফর্ম, বি 2 এর নাম কি ফার্স্ট ফর্ম, বি 3 এর নাম কি ফার্স্ট পার্টিসিপল, বি 4 এর নাম কি ইনফিনিটিভ, বি 5 এর নাম কি জেরান। ঠিক আছে, তার মধ্যে ফাইনাল ভার্ব কি কি? বি 2, বি 1, বি 2। নন ফাইনাল ভার্ব কি কি? বি 3, বি 4, বি 5। ডিগ্রি কি বলতে হবে? এটার নাম হচ্ছে ফাইনাল ভার্ব, আর এই তিনটে নাম কি ভার্ব? নন ফাইনাল ভার্ব। কি ভার্ব? নন ফাইনাল ভার্ব। তাহলে আমি আরেকটা রুল শিখিয়েছিলাম আপনাদেরকে, এই নন ফাইনাইট ভার্ব গুলো যদি আগে যদি আমি একটা অক্সিলারি ভার্ব অ্যাড করে দিই, অক্সিলারি ভার্ব ইকুয়ালস প্লাস নন ফাইনাইট ভার্ব ইকুয়ালস টু কি ভার্ব হবে? ইকুয়ালস টু কি ভার্ব? ইকুয়ালস টু ফাইনাইট ভার্ব। তার মানে নন ফাইনাইট ভার্ব চাইলে ফাইনাইট ভার্ব হতে পারে যদি এদের আগে অক্সিলারি ভার্ব অ্যাড করা হয়। এটা আমরা ফাইনাইট ভার্ব ছিলাম। এবার আমি আপনাদেরকে দেখালাম ক্লজ হচ্ছে তিন প্রকার। একটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, একটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, একটা হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ। প্রিন্সিপাল ক্লজ কাকে বলে? স্বাধীন, সে কারোর উপর নির্ভরশীল নয়, একদম পরিপূর্ণভাবে অর্থ দিতে পারছে, একটা সাবজেক্ট থাকবে, একটা ফাইনাইট ভার্ব থাকবে। তার নাম হচ্ছে কি ক্লজ? সাবঅর্ডিনেট ক্লজ, সরি, প্রিন্সিপাল ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজ কাকে বলে? এটা দুটো লক্ষণ বলছি, একটা হচ্ছে এটা প্রিন্সিপাল ক্লজের উপর নির্ভরশীল, এটা প্রিন্সিপাল ক্লজের উপর নির্ভরশীল, এটা নিজে নিজে অর্থ দিতে পারবে না, এটা আরেকজনের উপর ডিপেন্ডেন্ট। আবার হচ্ছে এখানে ক্লস মার্কা যেগুলো রয়েছে, ক্লস মার্কের পরেরটা সবসময় কি ক্লস হবে? সাবঅর্ডিনেট ক্লস। এরপর হচ্ছে কোঅর্ডিনেট ক্লস, কিভাবে চিনবেন? কোঅর্ডিনেট কোঅর্ডিনেট ক্লস চেনার উপায় হচ্ছে প্রিন্সিপাল ক্লস দুইটাই স্বাধীন ক্লস হবে, যুক্ত হবে কনজাংশন দিয়ে। যুক্ত হবে কি দিয়ে? কনজাংশন দিয়ে। তখন তার নাম কি হবে? তখন তার নাম হবে কোঅর্ডিনেট ক্লস। ঠিক আছে, এটুকু বুঝুন। আপনারা একটু বুঝছেন বা আমাকে একটু খেয়াল কমেন্ট করেন। এরপর আমি আরেকটু কঠিন যাব, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড। আপনারা বুঝতে পারবেন এই ক্লজ দিয়ে আমরা কিভাবে সেন্টেন্স মেক করি। এটা একটু আমাকে বলেন কাইন্ডলি, বুঝতে পারছেন কিনা একটু কালামে শেয়ার করেন, আমাকে জানার কাইন্ডলি, বুঝতে পারছেন কিনা একটু বলেন। হ্যাঁ? বুঝতে পারছেন? এতটুকু ক্লিয়ার আছে? সৌরভ কান্তি বুঝতে পারছে? বুঝতে পারছে? আমাকে জানাইতে হবে তো, আমি যেন বুঝতে পারবো। ভাইজিৎ বুঝছে? অনিক কুমার? হ্যাঁ? প্রকাশ চন্দ্র বুঝছে? প্রকাশ চন্দ্র বুঝছে? হ্যাঁ? হ্যাঁ স্যার, আমাকে কমেন্ট বুঝছি না স্যার। করলাম বুঝতে পারবো না তো। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ। ভাইজিৎ বুঝতেছে না, ও তো কিছু বলো না। ভাইজিৎ, ভাইজিৎ শুনতেছে? আমার সাথে আছে সে? নাকি? কি হলো? তাহলে এবার আমরা যেটা করব সেটা হচ্ছে যে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড। ঠিক আছে, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড কি মজা! সহজ বলতে সিম্পল কমপ্লেক্স সহজ। সিম্পল কাকে বলে? আমরা জানি সেন্টেন্স তিন প্রকার, একটা সিম্পল সেন্টেন্স, একটা কমপ্লেক্স সেন্টেন্স, একটা কম্পাউন্ড। সিম্পল কাকে বলে? একটা সাবজেক্ট থাকবে সর্বোচ্চ, একটা বেশি কখনো সাবজেক্ট, একটা বেশি কখনো ফাইল বা করতে পারবে না। এটা নাম হচ্ছে সিম্পল সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্স কাকে বলে? এটা খাতা লিখে ফেলতে হবে এগুলো। একটা প্রিন্সিপাল ক্লজ থাকবে, একটা প্রিন্সিপাল ক্লজ থাকবে, আর একটা সাবঅর্ডিনেট ক্লজ থাকবে। সাবঅর্ডিনেট ক্লজ, সাব অর্ডিনেট ক্লজ। ঠিক আছে, একটা প্রিন্সিপাল ক্লজ থাকবে, একটা সাবঅর্ডিনেট ক্লজ থাকবে, তার নাম হচ্ছে কমপ্লেক্স। আর কম্পাউন্ড কাকে বলে? কম্পাউন্ড একটা কি সেন্টেন্স? কোঅর্ডিনেট ক্লজ। কোঅর্ডিনেট ক্লজকে কি বলা হয়? কম্পাউন্ড সেন্টেন্স। কোঅর্ডিনেট ক্লজকে বলা হয় কম্পাউন্ড সেন্টেন্স। তাহলে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড যদি আমরা বুঝতে চাই, এই জিনিসটা বুঝতে হবে। আমি একটা একটা এক্সপ্লেন করছি তাহলে। আমি প্রথমে সিম্পল সেন্টেন্স এক্সপ্লেন করছি। সিম্পল সেন্টেন্স, ঠিক আছে? সিম্পল, ওকে। সিম্পল আমি কি বললাম? ভেরি সুন্দর, ভেরি নাইস, কেউ ধরতে পারে। এখানে কি থাকবে? সিম্পল সেন্টেন্স কি থাকবে? একটা সাবজেক্ট থাকবে, একটা ফাইনাল ভার্ব থাকবে, একটা ফাইনাল ভার্ব থাকবে, একটা সাবজেক্ট থাকবে, তার নাম হচ্ছে সিম্পল। ঠিক আছে, একটা বেশি থাকতে হবে না। কমপ্লেক্স সেন্টেন্সে প্রিন্সিপাল ক্লজ থাকবে আর সাবঅর্ডিনেট ক্লজ থাকবে। কম্পাউন্ডে কি থাকবে? এটা হলো কোঅর্ডিনেট ক্লজ। হ্যাঁ, এটা কার উপর নির্ভরশীল? এটা দুইটা প্রিন্সিপাল ক্লজ, একটা কি দিয়ে যুক্ত হবে?
কনজাংশন দিয়ে। এখন তিনটার আমি এক্সাম্পল দিচ্ছি, তারপর আমি একটা এক্সপ্লেন করবো। এক্সাম্পল কিরকম? যেমন আমি এখানে বললাম যে দো হি ওয়ার্কড হার্ড, দো হি ওয়ার্কড হার্ড হি ফেইল। এমন কেউ কি আছে এখানে যে বলতে পারবে এটা কোন সেন্টেন্স? কমেন্টে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, এটা কোন সেন্টেন্স বলা যাবে? দো হি ওয়ার্কড হার্ড হি ফেইলড, কোন সেন্টেন্স? কেউ পারবে? বলে হোক না, আমি আনসার দিব। দো হি ওয়ার্কড হার্ড হি ফেইলড, কেউ পারবে না? আচ্ছা, কেউ দিছে আনসার? আনসার কে দিছে? কমপ্লেক্স দিছে? হ্যাঁ, কি দিছে? কি দিছে? মৎস্যজাতং, এটা কি? এটা কি দিছে? মানে মৎস্যজাত এটা কি হবে? আচ্ছা, আমি বলছি এটা হচ্ছে না। দো হি ওয়ার্ক হার্ড হি ফেল। আমাকে আগে বলুন তো এখানে ফাইনাল ভার্ব কয়টা আছে? এই যে আমি যে কষ্ট করে ভাব শিখালাম, তোমরা জানেন এখানে ফাইনাল ভার্ব কয়টা টোটাল? এখানে দুইটা ফাইনাল ভার্ব আছে। এখানে দুইটা ফাইনাল ভার্ব আছে। কি কি ফাইনাল ভার্ব দুইটা? তাহলে খেয়াল করে দেখেন, এখানে দো হি ওয়ার্ক হার্ড, এটা ক্লাস। দো হি ওয়ার্ক হার্ড, এটা একটা ক্লাস। এটা কি ক্লাস? এটা সাবঅর্ডিনেট ক্লাস। হি ফেইলড, এটা একটা ক্লাস। এটা কি ক্লাস? এটা প্রিন্সিপাল ক্লাস। তাহলে দুটো ক্লাস যদি প্রিন্সিপাল আর সাবঅর্ডিনেট ক্লাস দিয়ে যুক্ত হয়, আমরা শিখেছি না একটু আগে, এটার নাম কি? সেন্টেন্স কমপ্লেক্স। এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স। কিভাবে বুঝলাম এটা কমপ্লেক্স সেন্টেন্স? আমি আবার বললাম, কমপ্লেক্স কিভাবে বুঝবো? সেখানে কি থাকবে? প্রিন্সিপাল ক্লাস থাকবে, সেখানে সাবঅর্ডিনেট ক্লাস থাকবে। এই দুইটা মিলে তাকে বলা হচ্ছে কি? কি? কমপ্লেক্স। তো পারলেন না তো। আচ্ছা, একটা এক্সাম্পল দিই। হি ওয়ার্কড হার্ড বাট হি ফেইলড। কি বলতে, এটা কোন সেন্টেন্স? সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড? পারবেন? বেলাল আছে? বেলাল? হুম। না, তখন সাথে এটা হয়নি। এটা কম্পাউন্ড সেন্টেন্স। এটা কম্পাউন্ড সেন্টেন্স। কে বুঝছেন? এটা কম্পাউন্ড। চন্দন বুঝতে পারছে। ইয়েস, এটা কম্পাউন্ড। ফর এক্সাম্পল, হি ওয়ার্কড হার্ড, এটা কিন্তু এটা প্রিন্সিপাল ক্লজ। ফেইল, এটাও প্রিন্সিপাল ক্লজ। কি দিয়ে? বাদ দিয়ে। তাহলে ধরে নিতে হবে এটা কি? এটা কম্পাউন্ড সেন্টেন্স। এটা বুঝতে হবে। ঠিক আছে? না বুঝতে হবে না তো। হি ওয়ার্কড হার্ড বাট হি ফেইল। ওকে। আই আই নো রবিন। কি বলেন তো, এটা কি সেন্টেন্স? সবাই পারবে, এটা সিম্পল সেন্টেন্স। কি বুঝছি? এটা সবাই জানে। তার কারণ হচ্ছে এখানে সাবজেক্ট হচ্ছে আই, ফাইনাল ভার্ব হচ্ছে নো। একটা সাবজেক্ট, একটা ফাইনাল ভার্ব, কি হবে? আই আই নো, একটা ফাইনাল ভার্ব, সিম্পল। ঠিক আছে? আই আই লাভ মাই মাদার, একটা সিম্পল সেন্টেন্স। হচ্ছে একটা সিম্পল সেন্টেন্স। একটা সাবজেক্ট থাকবে, একটা ফাইনাল ভার্ব থাকবে। আজকে আমি আরেকটা ছোট্ট জিনিস শিখে শেষ করে দিব। আর একটা ছোট্ট জিনিস শিখে, মজার একটা জিনিস শিখাবো আজকে, যেটা আমরা আগে কখনো শিখি না। ঠিক আছে? খুব সুন্দর একটা জিনিস শিখাবো আজকে আমি। তো শেষ করে দিব এটা। সেটা কিরকম? সেটা হচ্ছে, আমরা শিখেছি আমরা শিখেছি একটা সিম্পল সেন্টেন্সে, এটাকে কনফার্ম করেন। একটা সিম্পল সেন্টেন্স আপনি কিভাবে চিনবেন?